আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি শহীদ জিয়াউর রহমানের লিখিত বই আমার রাজনীতির রূপরেখা এর পঞ্চম পর্ব। চলুন শুরু করি। প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ। দলের আদর্শকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করা হয়। সর্বক্ষেত্রে কর্মসূচি এবং যেই কর্মসূচির বাস্তবায়ন রাজনৈতিক দলের জন্য অপরিহার্য, কারণ সংগঠন ছাড়া রাজনীতি করা যাবে না, কর্মসূচি বাস্তবায়িত করা যাবে না। কিন্তু সংগঠন যে আমরা করব সেই সংগঠনের ভিত্তি হতে হবে তার আদর্শ। তাই পার্টির সংগঠনে যারা থাকবেন তাদেরকে পার্টি আদর্শ অবশ্যই জানতে হবে। কেবলমাত্র জানলেই চলবে না, সেটা সম্পূর্ণভাবে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি, কিন্তু অনেক সময় বিশ্বাস করি না। সেই বিশ্বাস না থাকলে দল সংগঠন করা সম্ভব নয়। তাই আমাদের দলে যারা রয়েছে কর্মকর্তা নেতৃবৃন্দ, যারা রয়েছে কর্মী, তাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে অনুভূত হয়ে আদর্শকে বাস্তবায়িত করতে হবে। আমাদের পার্টি বলতে গেলে বছর দুয়েকের পার্টি। আনুষ্ঠানিকভাবে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে আমরা এই পার্টি গঠন করি। আজ এই ২ বছরের মধ্যে আমরা পার্টিকে মোটামুটিভাবে সংগঠিত করেছি, কিন্তু পার্টির মধ্যে গলদ রয়েছে। এটা স্বাভাবিক। তবে আমাদের পার্টির সেই গলদগুলিকে দূর করতে হলে আমাদের পার্টির আদর্শের প্রয়োজন। পার্টির আইনকানুন অনুযায়ী সে কাজ করতে পারে না। তাই আজ আমাদের পার্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমাদের পার্টিতে সেই আদর্শকে আমাদের প্রত্যেককে আয়ত্তে আনতে হবে এবং সেজন্যই আমরা পার্টির আদর্শে শিক্ষা গ্রহণ করতে চলেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী ১ সপ্তাহ যে আমাদের শিক্ষা ক্লাস চলবে, তাতে আপনারা যা কিছু জানেন, শিখেছেন, চিন্তাভাবনা করেছেন, সেগুলি আপনাদেরকে বলতে হবে। আমাদের ক্লাস চলবে মোটামুটি আলোচনা ভিত্তিক। সেখানে একচেটিয়া বক্তৃতা হবে না। ডায়েস থেকে বঞ্চিত আপনাদের মধ্যে থেকে আপনারা আলাপ আলোচনা করবেন, আপনাদের বক্তব্য রাখবেন, আপনারা যেটা বুঝতে পেরেছেন সেটা বলবেন, যাতে করে আমাদের আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে কিংবা জ্ঞানের ফাঁক থাকে সেগুলি পূর্ণ করবেন। আজ থেকে আমাদের যে শিক্ষা ক্লাস চলছে, এটা অবশ্যই আমাদের পার্টির জন্য কেবল গুরুত্বপূর্ণ নয়, ঐতিহাসিকও বটে। কারণ এরপর সারা দেশব্যাপী এরকম শিক্ষার আয়োজন করব এবং যে চিন্তাধারা করেছেন বা বিবেচনা করেছেন এবং কারা এই আদর্শের ভিত্তিতে আগামী দিনগুলিতে এগিয়ে যেতে পারবেন। এই শিক্ষা ক্লাস শেষ হবার পর আমরা আপনাদের মধ্যে থেকে ছোট ছোট গ্রুপ করে দেব এবং সেই গ্রুপগুলি জেলা পর্যায়ে গিয়ে এরকম আদর্শগত শিক্ষা শিবির আয়োজন করবেন। আপনারা অবশ্যই এই শিক্ষা ক্লাসের প্রোগ্রাম দেখেছেন, কর্মসূচি দেখেছেন। আমরা সাধারণত এইভাবে ক্লাস চালিয়ে যাব, যেখানে আমাদের আদর্শ সম্বন্ধে ইতিমধ্যে লিখিতভাবে বের হয়েছে, যেখানে বইতে লেখা রয়েছে সেটা পড়ার পর প্রাথমিকভাবে আমরা আরও একটি লেকচার দিতে পারি। এরপর আপনারা বক্তব্য রাখবেন। প্রতিদিন তার আগের দিনে যা কিছু আমরা লিখলাম, জানলাম, তার উপরে ছোট্ট পরীক্ষা হবে। আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন যে আপনারা কতদূর শিখলেন, জানলেন এবং কোথায় ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ জীবন হলো প্রতিদিনের একটি পরীক্ষা এবং সেই জন্য আমরা যা কিছু শিখলাম নিশ্চয়ই সেটা আপনাদেরকে যাচাই করে নিতে হবে যে আমরা কি শিখলাম। আমরা শিক্ষা কেন্দ্র খুলেছি, এই জন্যই আমাদের যে টপ ব্রেন আছে পলিটিক্যাল পার্টিতে, তাদেরকে নিয়ে আমরা বসেছি। এই আদর্শগত দিকটি আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। তার আয়ত্তে না আনলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন না। আমাদের অনেকের মধ্যে এখনো দ্বন্দ্ব আছে। এটা মানসিকভাবে রাজনৈতিক দ্বন্দ্ব আপনাদের মনের মধ্যে, কারণ আপনারা অনেকেই কিন্তু এমনি এসে গেছেন পার্টিতে বিভিন্ন কারণে। এখন এই দ্বন্দ্ব দিয়েই আমাদের সব ঠিক করতে হবে। হয় থাকবেন, না হয় থাকবেন না। এখন আমাদের সময় এসেছে যে আটা চালের চালনি দিয়ে আমাদেরকে আদর্শের চালনি দিয়ে এখন বেছে নিতে হবে আপনাদেরকে। কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। ধর্ম একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। আমাদের এখানেই অতীতে আমাদের অভিজ্ঞতা রয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্মগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন এবং আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে।
কেবলমাত্র মুসলমান নেতৃবর্গ নয়, হিন্দু নেতৃবর্গের মধ্যেও রয়েছে এবং অন্যান্যদের মধ্যেও রয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে? একটা রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, এটা মনে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে কথাগুলি আমি বললাম, আশা করি আপনারা বুঝলেন। আমি হাসি ঠাট্টা করে অনেক কথা বলেছি, কারণ সব সময় যদি সিরিয়াসলি বলি তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন না। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব। এই যে ম্যাপ রয়েছে, এই ম্যাপ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করেন। উপরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে বার্মা, ভারত, পশ্চিম দিকেও ভারত রয়েছে। এখন যদি এটাকে যাচাই করে দেখেন তাহলে দেখতে পারেন যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব অথবা দক্ষিণ এশিয়া, এই দুদিক থেকে স্থলভূমি বাংলাদেশের এখানে গিয়ে শুরু হয়ে গেছে। দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে হিমালয় পর্বত এবং এর ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত কৌশল ভিত্তিক, অর্থাৎ এত স্ট্র্যাটেজিক হয়ে গেছে যে সব সময় আপনারা লক্ষ্য করেছেন ইতিহাস থেকে বাংলাদেশের উপর বারবার আক্রমণ হয়েছে এবং আপনাদের গত 200 বছরের ইতিহাস পরাধীনতার ইতিহাস। এর কারণ কি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে কব্জা করে রাখবে সে এখন থেকে পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া এবং এখান থেকে পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যেতে আসতে পারবেন। সেই জন্য ব্রিটিশরা প্রথমে বাংলাদেশ দখল করেছিল এই উপমহাদেশে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় তর্ক বিতর্কের আতঙ্কের কারণ। এবং আজ এই উপমহাদেশ অঞ্চলে এবং এই অঞ্চলে সার্বিকভাবে যেসব ঘটনা ঘটেছে তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই যে আমাদের ভৌগোলিক অবস্থানের ফলে আমাদের ভয়ের কারণ কি? সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ মানে সমরাজ্য কায়েম করা, বিস্তার করা, অর্থাৎ আমাদের এলাকার উপরে আবার সাম্রাজ্যবাদের আধিপত্য আসতে পারে। কিভাবে আসবে? জবরদস্তি দখল হতে পারে, সম্প্রসারণবাদের মাধ্যমে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে নয়া উপনিবেশবাদের ভিত্তিতে। আজকাল আগের মতো সৈনিক সামন্ত দিয়ে একটি দেশ সবসময় দখল করা সম্ভবপর নয়। সেই জন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্য দিয়ে এবং সর্বশেষে যা সংস্কৃতির প্রভাব বিস্তার করতে চেষ্টা আমাদের দেশে বর্তমানে চলছে, এই চারটে দিয়ে আমাদের বিরুদ্ধে হুমকি রয়েছে সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। যদি আমরা দুর্বল থাকি তাহলে আমরা আক্রান্ত হব, কিন্তু আমরা যদি দুর্বল না থাকি তাহলে আক্রান্ত হব না। তার জন্য আমাদের কি করতে হবে? দর্শন। এই দর্শন হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। প্রত্যেকটি দর্শনের মূলে থাকতে হবে একটি স্বপ্ন। সেই স্বপ্ন হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা। এই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের মধ্যে মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে: অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বাসস্থান। এছাড়া আরও রয়েছে, সেই সম্বন্ধে আমি পরে বলবো। এই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করবেন? সুষম বন্টনের মধ্য দিয়ে। সেই সুষম বন্টন করতে হলে আমাদেরকে উৎপাদন সর্বক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে। কৃষিক্ষেত্রে, শিল্প, কলকারখানা। তাই সকল মানুষকে তাদের মধ্যে যে বিরাট শক্তি রয়েছে সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা হলো আমাদের দর্শনের স্বপ্ন। দর্শন হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। এই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে আমাদেরকে করতে হবে সমগ্র স্বাধীনতা। সমগ্র স্বাধীনতা অর্থ কি? রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা। এর সমগ্র স্বাধীনতা বাস্তবায়িত করতে হলে আমাদেরকে করতে হবে বহুদলীয় গণতন্ত্র। বাকশালীদের মতো একদলীয় গণতন্ত্র দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের 9 কোটি মানুষের শক্তিটাকে খুলে দেয়া। এই যে 200 বছর ধরে আমরা পরাধীন ছিলাম, তার ফলে মানুষের হাত আমরা বেঁধে দিয়েছি, মুখ বন্ধ করে দিয়েছি। এই শক্তিটাকে খুলে দিতে হবে। শক্তি খুললে প্রথমে বিপদ হবে, কিন্তু আমাদেরকে শক্ত হতে হবে এবং শক্তিটাকে দর্শনের ভিত্তিতে, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং দেশ গড়ার কাজে লাগাতে হবে। সেই বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে সর্বপ্রকারের সংগঠন অর্থাৎ রাজনৈতিক সংগঠন, গ্রামে গ্রামে সংগঠন এবং গ্রামে গ্রামে আমরা সামাজিক অর্থনৈতিক সংগঠন করে ফেলেছি ইতিমধ্যেই, অর্থাৎ স্বনির্ভর গ্রাম সরকার এবং এছাড়া আরো অনেক রকমের সংগঠন আছে জনগণ ভিত্তিক। কারণ জনগণকে অনুপ্রাণিত করে তাদেরকে সংগঠিত করতে হবে। যেমন গ্রাম প্রতিরক্ষা দল, জাতীয় যুব সংস্থা, জাতীয় মহিলা সংস্থা, জাতীয় শিশু সংস্থা, জাতীয় যুব মহিলা সংস্থা, আরো অনেক রকমের।
এই সমস্ত সংগঠনকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে চালিত করব বিপ্লবের মাধ্যমে, অর্থাৎ শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে। শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে আমরা কর্মসূচি বাস্তবায়িত করব বিভিন্ন প্রকারে, যাতে আমাদের মৌলিক চাহিদা মেটাতে পারি, শোষণমুক্ত সমাজের ব্যবস্থা কায়েম করার জন্য এবং দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের স্বপ্ন, আমাদের দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। আমাদের দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের স্বপ্ন শোষণমুক্ত সমাজ কায়েম করতে হলে আমাদের দিতে হবে সমগ্র স্বাধীনতা। সেই সমগ্র স্বাধীনতা যার মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বাধীনতা, যেটাকে বাস্তবায়িত করতে হবে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ বাকশালী গণতন্ত্র করতে হবে, সর্বপ্রকারের সংগঠন করতে হবে। বিভিন্ন ভিত্তিক জাতীয়তাবাদ, রেস ভিত্তিক জাতীয়তাবাদ। সেক্রেটারি জেনারেল সাহেব একটু আগেই পরিষ্কারভাবে বললেন, রেস মানে জনগোষ্ঠী ভিত্তিক, কেবলমাত্র জনগোষ্ঠী ভিত্তিক জাতীয়তাবাদ হতে পারে না। জার্মান জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদের ব্যর্থতা সেটাই প্রমাণ করে। ভাষাভিত্তিক বাকশাল। আওয়ামী লীগরা বাংলা ভাষাকে কেন্দ্র করে যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সেটা বাংলাদেশের জনগণ 1947 সালেই সেটাকে শেষ করে দিয়েছে। সেই জাতীয়তাবাদের নামে বর্তমান বাংলাদেশের মানুষকে লুটতরাজ করা হয়েছে। আমাদের দেশের সম্পদ দিয়ে দেয়া হয়েছে কলকাতা, দিল্লি, করাচি, ইসলামাবাদ, ইংল্যান্ড। কিন্তু আমাদের কিছুই হয় নাই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাওতাবাজি করে সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ইত্যাদির মাধ্যমে এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মধ্যে দিয়ে ছোট ছোট দেশগুলিকে বড় দেশগুলি খেয়ে ফেলতে চেষ্টা করেছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা ছোট দেশ নই, কিন্তু আমাদের পাশেই রয়েছে একটি বিরাট দেশ। তাই আমাদেরকে দুর্বল থাকা চলবে না, আমাদেরকে শক্তিশালী হতে হবে। বাংলাদেশের সকল মানুষকে সেইভাবে তৈরি করে নিতে হবে। 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতা হারাবার জন্য নয়, স্বাধীনতাকে একদিকে শক্তিশালী করবার জন্য, অন্যদিকে অর্থবহ করার জন্য এমন সব পরিকল্পনা গ্রহণ করে জাতীয় উন্নয়ন সাধন করতে হবে, যাতে আমাদের জনগণের জীবনধারার মানের উন্নতি সাধন হয়। আমরা বিদেশিবাদের শিকার হতে চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদ সেই বিদেশিবাদের থেকে স্বতন্ত্র এবং জনগণ ভিত্তিক। ধর্ম। সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন, 1971 সালে পাকিস্তানিরা ধর্মকে শিকারে পরিণত করে বাংলাদেশের মানুষকে শাসন করেছে। সেই ভিত্তিক জাতীয়তাবাদ কেবলমাত্র সেটারও অবসান ঘটেছে। ইতিহাসকে কোনোদিন ফিরিয়ে আনা যায় না। আমরা 1947 সালে গিয়ে আবার বাঙালি জাতীয়তাবাদ করতে পারি না। 1971 সালে ফিরে গিয়ে আবার পাকিস্তানি জাতীয়তাবাদ করতে পারি না। আমাদের অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ, আমাদের অর্থনৈতিক ভিত্তিক জাতীয়তাবাদ। মনে রাখবেন, এই উপমহাদেশে সর্ব অঞ্চলে কেবল বাংলাদেশই একটা দেশ, যে দেশ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। কেউ আমাদেরকে দিয়ে যায় নাই, এটা মনে রাখবেন। কেউ হয়তো সাহায্য করেছিল, তার পরিবর্তে আমরা তাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছি। আমাদের গড়তে হবে। তাই স্বাধীনতার মূল্যবোধ আমাদের কাছে পাকিস্তানি, ভারতীয়দের ও অন্যান্যদের চেয়ে আলাদা। সাংস্কৃতিক। আমরা আমাদের দেশীয়ভাবে সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা অন্য কারো সংস্কৃতি নিতে চাই না। এবং সর্বোপরি আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হলো আমাদের স্বাধীনতা যুদ্ধ। এই জাতীয়তাবাদ আজকের নয়, শত শত বছর আগের। বাংলাদেশি জাতীয়তাবাদ চরম রূপ ধারণ করেছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দিয়ে। আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হলো রেস, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, অঞ্চল, অর্থনীতি, সাংস্কৃতিক যুদ্ধ, অর্থাৎ সার্বিক জাতীয়তাবাদ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। কোনো এক ভিত্তিতে যদি দুর্বলতা থেকে থাকে, অন্যটা শক্তিশালী করতে হলে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যাচাই করতে হলে বাংলাদেশিভাবে আমরা দেশকে গড়ে তুলব। স্বনির্ভর বাংলাদেশই আমার রাজনীতির লক্ষ্য। আমাদের দুনিয়া এবং জগৎ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিভার্স, এটার সৃষ্টি কিভাবে হলো, কেন হলো, আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বলতে পারেনি। তারা বলেন বিগ ব্যাং। বিগ ব্যাং একটা হলো এবং দুনিয়ার সৃষ্টি হলো, জগতের সৃষ্টি হলো। কিন্তু বিগ ব্যাংটা কে সৃষ্টি করলো? আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা এর জবাব দিতে পারেনি। এর জবাব দিয়েছে মৌলভী সাহেবেরা, এবং তারা বলেছে আল্লাহ তাআলা। যেখানে জবাব বিজ্ঞান দিতে পারে নাই, সেখানে ধর্ম দিয়েছে, এবং সেজন্যই সায়েন্স এবং ধর্ম কমপ্লিমেন্টারি। আমাদের ধর্মে বিজ্ঞান সম্বন্ধে বলা রয়েছে, শিক্ষা সম্বন্ধে বলা রয়েছে, জ্ঞান সম্বন্ধে বলা রয়েছে। আপনারা একটা কথা শুনেছেন যে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এটা কিন্তু ভুল কথা নয়, কিন্তু রিজিক যে দেবেন তার জন্য কাজ করতে হবে। কাজ না করলে ফল পাবে না। বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো ইতিহাস। এ মাটির নিচে কি যে আছে অজস্র ধন দৌলত, কিন্তু অতীতে আমরা তার সন্ধান করিনি।
ফলে আহরণ করতে পারিনি কিছুই। আমাদের বৈজ্ঞানিকগণ হতে চান অফিসার, তারা খোঁজেন চেয়ার টেবিল। তারা মাঠে ঘাটে যেখানে প্রকৃত গবেষণা চলে সেখানে তারা যেতে চান না। এটাই হলো বাংলাদেশের আসল দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যগুলি আমাদের নিজেদের তৈরি করা। আমাদের মাটিতে সবকিছুই রয়েছে। জিওলজি সম্বন্ধে আমরা সামান্য স্টাডি রয়েছে। জিওলজি সম্বন্ধে আমার সামান্য স্টাডি রয়েছে, আমি ইদানিং পড়েছি। আমি এগুলি আগে জানতাম না। এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মাটিতে স্থল এলাকা এবং পানি এলাকা অর্থাৎ সমুদ্র এলাকায় গ্যাস তো আছেই, তেলও রয়েছে। তেল মাটির স্থল এলাকাতেই রয়েছে, পানিতেও রয়েছে এবং এর প্রমাণ আপনারা আগামী দিনগুলিতে পাবেন। বেশি দিন লাগবে না। গ্যাস আমরা পেয়েছি কারণ গ্যাসটি হলো হালকা এবং এটা উপরে থাকে। তেল একটু ওজনদার, নিচে থাকে, কিন্তু আমরা সেই গভীরতায় যাইনি। ১৯২৩ সালে সিলেটের এক জায়গায় তেল পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা কেবল ১,০০০ মিটার অর্থাৎ ৩,০০০ ফুট। কিন্তু আমাদেরকে ৫,০০০ থেকে ৭,০০০ মিটার নিচে যেতে হবে এবং আমরা নিঃসন্দেহে তেল পাবো, যে তেল আজ আমাদেরকে এত পীড়া দিচ্ছে। কেবলমাত্র সেখানেই শেষ হয় না গল্প। সমুদ্র এলাকায় বঙ্গোপসাগরে আমরা চাপ দিয়েছি, রাজনৈতিক চাপ দিয়েছি, বৈজ্ঞানিকদের তেল পেতেই হবে। আপনারা জানেন, মাস কয়েক আগে আমরা বললাম যে আমাদের অবশ্যই ড্রিলিং ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে। তখন আমাদের বৈজ্ঞানিকগণ, ইঞ্জিনিয়ারগণ এবং এই বিষয়ে সম্যক তথ্য বের করলেন। এখন দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে স্ট্রাকচার আছে জমির নিচে, এগুলিতে হাইড্রোকার্বন অর্থাৎ তেল পাবার বিরাট সম্ভাবনা রয়েছে। এবং আমরা যখন লিপিতে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি তেল কোম্পানিগুলো অনেকে যারা চলে গিয়েছিল তারা এখানে এসে ড্রিলিং চালাচ্ছে। এই জমির নিচে আমাদেরকে যে শেখানো হয় এইটা আছে এইটা নেই, এগুলো সব বিদেশি চক্রান্ত। আমাদের অতীতে যেভাবে বোকা বানিয়েছে এখনো আমাদেরকে বানিয়ে চলেছে, আর আমরা সেটা মেনে নিচ্ছি। আমাদের স্থির লক্ষ্য থাকলে সবকিছুই হবে এবং সেই স্থির লক্ষ্য হবে রাজনৈতিক লক্ষ্য। আপনারা শুনেছেন যে আপনাদেরকে শেখানো হয়েছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে গ্যাস পাওয়া যাবে না, অথচ কিছুদিনের মধ্যে আপনারা সেই গ্যাসও পেতে চলেছেন পশ্চিম দক্ষিণ থেকে, উত্তর পূর্ব থেকে একটি লাইন টানলে, যেটাকে বলে হিঞ্জ এলাকা, যেখানে এখন বিদেশিরা সেখানেও তেল পাবার বিরাট সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের প্রিয় সিলেট ভূমিতে তেল পাওয়া যাবে অচিরেই, এ আমার দৃঢ় বিশ্বাস। তবে সেটা বের করতে হবে এবং আল্লাহ তাআলার হুকুমও সেভাবেই রয়েছে। সমুদ্র থেকে জমি উঠানোর ব্যাপারেও আমাদের সমস্যা আছে, সমাধানের উপায়ও আছে। নেদারল্যান্ড থেকে এক্সপার্ট আনতে তারা এর সমাধান দিতে পারবেন না, কারণ তাদের মন তো নেদারল্যান্ডে। তারা এখানে কাজ করতে পারবেন না, সম্ভবও না। মনে রাখবেন, জীবনটা গড়া এবং ভাঙা। যত গড়বেন তত সমস্যা বাড়বে এবং যত ভাঙবেন তত সমস্যা বাড়বে। সমুদ্র থেকে জমি উদ্ধার করতেই হবে এবং সেটা আমরা পরিকল্পনা নিচ্ছি। আমরা অনেক জায়গা ভুল করব, কিন্তু ভুলভ্রান্তি থেকেই আমাদের শিখে নিতে হবে। জেলে অঙ্গদলের বিরাট সম্মেলন হলো। আমি তাদেরকে বললাম যে খালি তো মাছ ধরছেন, কিন্তু মাছ তো উৎপাদন করছেন না। জনসংখ্যা বেড়ে গেছে, ৩০ বছর আগের তুলনায় জনসংখ্যা দ্বিগুণ। এক সপ্তাহে যদি আপনাদের মধ্যে কেউ ১ সের মাছ খেতেন, এখন সেখানে আধা সের খেতে পারেন, কিন্তু পাচ্ছেন না, কারণ নদীগুলো ভরে গেছে। আপনারা মাছ খালি খেয়েই চলেছেন, কিন্তু উৎপাদন করছেন না, যার জন্য মাছের এই অবস্থা। আপনারা ভাঙছেন, গড়ছেন না। জীবনটা হলো ভাঙা এবং গড়া। খালি ভেঙে যাচ্ছেন, কিন্তু গড়ছেন না। আমাদের দেশের মাটির নিচে আরো অনেক জিনিস রয়েছে, যেমন কয়লা। ১ বছর আগ পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকরা বলেছেন এগুলি পাওয়া যাবে না, কিন্তু এখন পাওয়া যাবে, সম্ভাবনা দেখা যাচ্ছে এবং জামালগঞ্জ থেকে কয়লা উঠাবার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১ বছরের মধ্যে আমরা কয়লা উঠিয়ে নিতে পারবো। তেমনভাবে আরো অনেক কিছু রয়েছে, আপনারা জানেন। এবং এর আগেও অনেকবার আমি বলেছি, রাজনীতি অর্থনীতির চাবিকাঠি গ্রাম, এটা প্রমাণ করা নিষ্প্রয়োজন। আমাদের রাজনীতি আমরা গ্রামে নিয়ে গিয়েছি। এর ফল আপনারা ইতিমধ্যে পেতে শুরু করেছেন। কারণ আমাদের বিপ্লব বাস্তবায়িত করতে হলে বাংলাদেশের সকল মানুষকে এর অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পুরুষ, মহিলা, যুবক, ছাত্রছাত্রী, শিশু পর্যন্ত আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। কারণ দেশটি সকলের। শিশু মন থেকে তাদেরকে আগামী দিনগুলির জন্য গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি আজকের কিংবা দুদিনের রাজনীতি নয়। আমরা এই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাই চিরকালের জন্য এবং তার ভিত্তি শিশু মনেই দিতে হবে। তার ভিত্তি দিতে হবে ছাত্রছাত্রী, যুবক যুবতীদের মধ্যে। রাজনৈতিকভাবে সচেতন না হলে আমরা অন্য ক্ষেত্রে কিছুই পারবো না। এবং আমি একটু আগেই বললাম যে আমাদের রাজনৈতিক চাপের ঠেলায় বৈজ্ঞানিকরা এখন তাদের মতামত, তাদের থিওরি পাল্টানো শুরু করেছে।
তাহলে কথা সেখানেই দাঁড়াচ্ছে যেখানে আপনারা নিশ্চিত হয়ে বিশ্বাস করতে পারেন যে আগামী দিনগুলিতে রাজনীতির চাবিকাঠি গ্রামে হবে, কারণ আপনারা গত ২-৩ বছরের মধ্যে বীজ বপন করে দিয়েছেন। স্বনির্ভর গ্রাম সরকার থেকে শুরু হয়েছে আমাদের পার্টির গ্রামীণ সংগঠন। এখন অর্থনীতির চাবিকাঠি, রাজনীতি ছাড়া অর্থনীতি হয় না, অর্থনীতি রাজনীতি ছাড়া করা যায় না, অর্থনীতি ছাড়া, রাজনৈতিক পরিকল্পনা ছাড়া, প্ল্যান ছাড়া রাজনীতি পৃথকভাবে ইন আইসোলেশন থেকে যাবে। রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি না হলে সামাজিক মুক্তি আসতে পারে না। কিন্তু এই তিনটি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক, এই তিনটি একই সাথে কাজ করে, একই পেটের ওপর। সেভাবেই আমরা এগিয়ে চলছি। আপনারা বলেছেন যে আমরা সমাজে সুষম বন্টন আনতে চাই। কি বন্টন যে আনবেন, আনবার আগে তো প্রথমে যে জিনিস বন্টন করবেন সে জিনিসটা বানাতে হবে। জিনিস না থাকলে বন্টন কি দিয়ে করবেন? এবং সৃষ্টি করতে হবে যেখানে তাদের বেশি আছে তারা যেন ব্যাপারটা বুঝতে পারে, যাতে ব্যাপারটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়, কারণ আমরা শান্তিপূর্ণ বিপ্লব সাধন করছি। এই সম্বন্ধে আমি অতীতে অনেক বলেছি, আজকে বেশি বলা নিষ্প্রয়োজন। সার্বভৌমত্বের ব্যাপারটা ভেবে দেখা যাক। ভিখারি হিসেবে থাকলে আমাদের সার্বভৌমত্বের মধ্যে যথেষ্ট খুঁত থেকে যাবে। ভিখারি হয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না, ভিখারি হয়ে স্বাধীনতা অর্জন করা যায় না। তাই আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আমাদের অর্থনীতি গড়ে তুলতে হবে এবং আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজকে বেশ কয়েকজন বক্তা বক্তৃতা রাখলেন। যারা বক্তৃতা করেছেন তারাও খুব মূল্যবান কথাবার্তা বলেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা এসব বিষয়ে যে জ্ঞান অর্জন করলেন, জানলেন, আলোচনা করলেন, সেগুলো কাজে লাগাবেন। যে জ্ঞান কাজে লাগানো যায় না, যে জ্ঞান পকেট কেন্দ্রিক, সেই জ্ঞান অর্থবিহীন। আমাদেরকে আমাদের জ্ঞান কাজে লাগাতে হবে, আমাদেরকে পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে, আমাদেরকে পার্টিতে একতা সৃষ্টি করতে হবে, আমাদেরকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, একটা সংগঠনের মধ্য দিয়ে আনতে হবে। সেটাই আমাদের উদ্দেশ্য। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যেভাবে ইন্টারেস্ট নিচ্ছেন, যেভাবে আপনাদের মধ্যে চিন্তাধারার পরিবর্তন আসছে, আমরা আমাদের যে লক্ষ্য রয়েছে সেটা অবশ্যই বাস্তবায়িত করতে পারব। আগামীকাল আমাদের রয়েছে ক্যাডার বাহিনীর ওপর আলোচনা, বক্তৃতা, এবং কালকের আলোচনায় বক্তৃতা খুবই তাৎপর্যবহ হবে এবং অনেক ঝগড়া বিবাদ হবে বলে আমি আশা করি। এবং আমি আশা করি আপনারা খুব চিন্তা করে তৈরি হয়ে আসবেন এবং আপনারাই এ সম্বন্ধে বক্তব্য রাখবেন। স্বাধীন জাতির স্বাধীন উপলব্ধি। আপনারা বাংলাদেশের ইতিহাস পড়েছেন। বাংলাদেশের ইতিহাস গত ২,০০০ বছরের ইতিহাস। যদি না পড়ে থাকেন তাহলে এর সূত্রটা পাবেন না। বাংলা, বঙ্গ। বঙ্গ বুঝতে বর্তমানে যে বাংলাদেশের এলাকা সেটাই বোঝাতো, কিন্তু আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন গত ২,০০০ বছরের ইতিহাস পড়তে হবে। বঙ্গ, বাঙ্গাল, বাংলাদেশ। দুনিয়ার অন্যান্য দেশে এই বাঙ্গাল কথাটার উল্লেখ আছে, আরব দেশে আছে, মধ্যপ্রাচ্যেও আছে। বাঙ্গাল, এমনকি ইন্দোনেশিয়াতেও আমি এই শব্দটি শুনেছি। যখন সূত্র খুঁজবেন তখন বাংলাদেশের সাথে এর সূত্র খুঁজে পাবেন, পশ্চিমবঙ্গের সাথে নয়। ওরা অন্য নামে পরিচিত। আমাদের জাতীয় সত্তা আলাদা এবং আমাদের ভাষা বাংলা ভাষা। আমাদের এখানকার বাংলা ভাষা হলো মূল বাংলা ভাষা, যেটা বাংলাদেশ থেকে পশ্চিম এবং পূর্বেও গেছে, আসামেও। যদি আসামি কথা শুনেন, আসাম রেডিও কিংবা গৌহাটি রেডিও যখন শুনবেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। দেখবেন বাংলা ভাষার একটি ভগ্ন রূপ বা খণ্ডিত রূপ। তেমনিভাবে যখন পশ্চিম দিকে যাবেন বাংলা ভাষার রূপ বদলে যেতে থাকবে। বাংলাদেশ হলো বাংলা ভাষা, বাংলাদেশি সংস্কৃতি ও কৃষ্টির হেডকোয়ার্টার, এটা বুঝতে হবে। অনেকেই আপনারা বুঝবেন না এবং শান্তিনিকেতনের কথা বললে আমাদের মনে প্রাণে অনেক রকম অনুভূতি হয়। ওখানে যা কিছু নিয়ে গেছে এখান থেকে নিয়ে সেটাকে আরো একটা রূপ দিয়েছে। জিনিসটা বুঝতে হবে। তখন বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য সৃষ্টি হয়েছিল। আপনি অতীতে চলে যান, ১০০০ বছর তারও বেশি, বাংলাদেশকে কেন্দ্র করে মুসলমানদের প্রভাব বিস্তার শুরু হয়েছিল। বাংলাদেশের ইতিহাস প্রায় ৯ থেকে ১০ সেঞ্চুরি থেকে। আমি আগেই বলেছি, রাজনীতিতে ধর্মটা সবচেয়ে বড় কথা নয়, কিন্তু ধর্ম একটা কথা হতে পারে। জাতিগতভাবে আমরা ভিন্ন। যেমন আপনারা দেখবেন মঙ্গোলীয় জাতি আছে, তাদের হেডকোয়ার্টার বলা যেতে পারে চীন দেশের যে কোনো একটা মূল বিন্দু থেকে ধরে নিতে পারেন এবং সেখান থেকে বিভিন্ন দিকে এটা ছড়িয়েছে। যেমন করে দূরে ছড়িয়ে পড়ে জিনিসটা লঘু থেকে লঘু হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ক্রমশ বিস্তার লাভ করছে। বার্মাতে যে জাতি দেখা যায় তারা মঙ্গোলয়েড, মোটামুটি তাদের মধ্যে এবং চীনাদের মধ্যে পার্থক্য দেখবেন। আসামে তারা কিন্তু জাতিগতভাবে মঙ্গোলয়েড, কিন্তু চীনদের থেকে পার্থক্য দেখবেন।
যদি আপনি বিভিন্ন জায়গা থেকে মঙ্গলয়েড সব একসাথে এক কামরার মধ্যে ভরে দেন, তাহলে হঠাৎ মনে হবে যে আরে এরা তো সব একই লোক। আসলে কিন্তু এক লোক নয়। কেউ বার্মা, কেউ থাইল্যান্ড, কেউ মালয়েশিয়া, কেউ চীনা, কেউ মঙ্গোলিয়া, কেউ ভুটান, কেউ নেপাল, কেউ সিকিম, কেউ ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ আসাম এলাকার। তেমনিভাবে কতকটা আমাদের অবস্থা। এটাই হলো আমাদের জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তাবাদের মূল অবস্থান। বাংলাদেশ এবং এখান থেকে চারপাশ আমাদের মাল মশলা বিভিন্ন সময় ইতিহাসের বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়েছে। এর ফলে আমরা বলতে পারি যে কোনো এলাকার ওপর আমাদের দাবি আছে। আমরা হয়তোবা এটা বলতে পারবো না, কিন্তু তারাও আমাদের উপর দাবি করতে পারবে না। এই জন্য এপার বাংলা ওপার বাংলা কথায় কোনো বাস্তবতাই নেই। ১৯৭১ সালে আমি কোনো রাজনীতিবিদ ছিলাম না। ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করলাম, কোনো ক্ষমতার লোভ করি নাই। আমরা টাকা পয়সার লোভ করি নাই। আমি জানি যে আমি যুদ্ধে নেমেছিলাম, আমি পাকিস্তান সেনাবাহিনীতে ছিলাম, ভালোই ছিলাম। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যার আদর্শ আমি ছোটবেলা থেকেই পেয়েছিলাম, আমি দেখলাম যে বাংলাদেশকে কিভাবে শোষণ করা হচ্ছিল এবং হচ্ছে। সেই সময় ১৯৭১ সালের আগে বর্তমানে বাংলাদেশকে কিভাবে শোষণ করা হয়েছে, কলকাতা কেন্দ্রিক শোষণ, দিল্লি কেন্দ্রিক শোষণ, লন্ডন কেন্দ্রিক শোষণ এবং অন্যান্য কেন্দ্রিক শোষণ। তার কারণ এই ছিল যে আমাদের মধ্যে এই ভাবধারার চেতনা সম্পূর্ণভাবে বিকাশ করতে পারেনি, যে পর্যায়ে এটাকে একটা স্বাধীনতা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা যদি ইতিহাসের পাতা উল্টিয়ে দেখেন, বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা আজকের নয়, শত শত বছর আগের। ইতিহাসের পাতায় পাতায় এগুলোর প্রমাণ পাবেন বিভিন্নভাবে, এবং এটা গড়ে উঠতে অনেক সময় লেগেছে। এটা জাতীয় সত্তা গড়ে উঠতে শত শত বছর লাগে। তাহলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা গড়ে উঠেছে শত সহস্র বছর ধরে, এবং সেই যুগ যুগ ধরে আমাদের দেশে ভিন্নভাবে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন, যেটাকে বলা যেতে পারে আমাদের জাতীয়তাবাদকে কেন্দ্র করে এই পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে এটা একটা সঠিক রূপ নিয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় অবশ্য ভারত আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু তার সাথে তারা জুড়ে দিয়েছিল এপার বাংলা ওপার বাংলা। তারপর আপনারা জানেন যে স্বাধীনতার পর বাংলাদেশে শাসন চালাবার জন্য তারা অভিজ্ঞ দল পাঠিয়েছিল কয়েক শত। এমন হাবভাব যে আমরা কিছুই জানি না, কিছুই করতে পারি না, এবং তাদের সেই চেষ্টার উল্টো ফল হয়েছে। তার কারণ, যদিও বাকশালীরা তখনকার আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি ছিল না, সেখানে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আসল কথা হলো যে আওয়ামী লীগ কেবলমাত্র পাকিস্তানের ক্ষমতার গদিতে বসতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্রগোষ্ঠী, তারা স্বাধীনতা চেয়েছিল। নেতারা যারা ছিলেন, তারা এই অনিশ্চয়তার মধ্যে যেতে চাইছিলেন না। এটা করতে গিয়ে যদি আমরা ক্ষমতা না পাই, কারণ আমরা তো অনেক দিন ধরে রাজনীতি করলাম, অনেক কাজ করলাম, আমাদের ক্ষমতায় যেতেই হবে। সেখানে তাদের একটা আত্মসংঘাত লেগে গিয়েছিল। ১৯৭১ সালে আমি যেটা লক্ষ্য করলাম, মার্চ মাস থেকে আওয়ামী লীগের মধ্যে দুটো ডিভিশন হয়ে গিয়েছিল। যারা যুব সমাজের প্রতিনিধি, তারা বলেছিল স্বাধীনতার কথা, বিভিন্নভাবে বলেছিল। অনেকে কিন্তু বুঝতো না স্বাধীনতার কথা। কেউ কেউ অটোনমির কথা বলেছিল, কেউ স্বাধীনতার কথা, কিন্তু জনগণের মানসিকতা স্বাধীনতার জন্য ছিল। তারা বুঝে ফেলেছিল যে পাকিস্তান দিয়ে আমাদের কিছুই হবে না। আওয়ামী লীগ নেতারা চেয়েছিলেন ক্ষমতার আসন, যার ফলে পাকিস্তান সেনাবাহিনী কি করলো, তারা চিন্তা করে দেখলো আমাদেরকে এখানে ঝুঁকি নিতে হবে, আমাদেরকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে হয় আগামী ১০ থেকে ২০ বছর বাংলাদেশকে আমরা চালিয়ে যাব গোলামের মতো, অথবা যেটাকে আমরা বলি এসপার ওসপার, এদিক ওদিক, এবং সেভাবেই তারা পরিকল্পনা গ্রহণ করলো, এবং সেখানেই আবার তারা মস্ত বড় ভুল করলো। তাদের বোঝা উচিত ছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আর কিছু করা যাবে না। এটার সমাধান হলো বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে দেয়া, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যেহেতু তারা সবসময় স্বল্প মেয়াদে কাজ করে থাকে, সেজন্য তারা এটার দীর্ঘমেয়াদের গুরুত্ব বুঝতে পারল না এবং সামরিক পদক্ষেপ গ্রহণ করলো। আমরা যারা ছিলাম, আমরা নিজেদের মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এভাবে যদি তারা হরতাল করে, আমরা হরতাল ভঙ্গ করব এবং সেটা চরম অবস্থায় চলে যাবে, এবং চরম অবস্থা মানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। আমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম তার জন্য। ২৫ মার্চের পর আমাদের তরফ থেকে যে প্রতিক্রিয়া হলো, এগুলো যদি পরীক্ষামূলকভাবে দেখেন, তাহলে এটার সত্যতা যাচাই করতে পারবেন।
তারপর যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের তরফ থেকে বারবার চেষ্টা হয়েছিল পাকিস্তানিদের সঙ্গে একটা সমঝোতা করে ক্ষমতায় আসা, এবং ভারতও সেটাই চেয়েছিল। ভারতের চেষ্টাও ছিল অন্ততপক্ষে আমি যতদূর জানি সেপ্টেম্বর মাস পর্যন্ত যে পাকিস্তানের সাথে একটি সমঝোতা করে একটা কনফেডারেশনের মতো করা, যার মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং তাদেরই একজন, যিনি আজকে ইসলামকে বগল দাবা করে চলেছেন, তিনিও শেষ পর্যন্ত এর মধ্যে ছিলেন। এখন আমাদের মধ্যে যারা মুসলমান আছেন তারা অন্য কারোর চেয়ে কম মুসলমান নন, যারা হিন্দু আছেন তারা অন্য কারোর চেয়ে কম হিন্দু নয়, যারা খ্রিস্টান আছে তারা অন্য কারোর চেয়ে কম খ্রিস্টান নয়। আমরা সকলেই ধর্মকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ধর্মকে রাজনৈতিক পুঁজি করলে এটার উল্টো ফল হয়। কারণ ধর্মটা আধ্যাত্মিক, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, রাজনীতিটা জাগতিক বিষয়। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশি জাতীয়তাবাদ এক ক্ষুদ্র কোণ থেকে দেখলেন, যেটা আপনি করতে চেষ্টা করছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, যেহেতু পাকিস্তান তার আগে ব্রিটিশ আমাদের উপর অন্যায় অত্যাচার করেছে, সেই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ হয়েছে, এটা ঠিক নয়। বাংলাদেশি জাতীয়তাবাদ গড়ে উঠেছে একটা ঘাত প্রতিঘাতের সংগ্রামের মধ্যে দিয়ে। একটা ঘাত প্রতিঘাত না খেলে কোনো রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে না। এই যারা আমাদেরকে ঘাত প্রতিঘাত দিচ্ছে, বাকশালীরা এবং অন্যান্য, এর ফলে আমরা মজবুত হয়ে উঠেছি। গতকাল আপনারা যে রমনা গ্রিনে মিটিং করলেন, মিটিং কি ছিল? আলোচনা সভা। কত লোক এসেছিল এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যানারে রাত 4টা পর্যন্ত যে যাত্রা ইত্যাদি চলেছে, লোকজন কেন থাকলো জাতীয়তাবাদের নামে? কারণ তারা এখন একটা জাতীয় সত্তা পেয়ে গেছে। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা সমাজে তারা বসবাস করতে চায়। বাংলাদেশের মানুষকে কেন সেরকম সুযোগ দেয়া হয় নাই? তারা সেই সুযোগ পেয়েছে। এই হলো বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি। যে কোনো দেশের প্রত্যেকটি মানুষ গর্ব অনুভব করতে চায়। তারা গর্ব অনুভব করতে চায় তার দেশকে কেন্দ্র করে, তার জাতিকে কেন্দ্র করে, তার সংস্কৃতিকে কেন্দ্র করে, তার ভাষাকে কেন্দ্র করে, তার অর্থনীতিকে কেন্দ্র করে, তার দেশের বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে যেন গর্ব অনুভব করতে পারে, সেটাই চায় সে। এখন আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করেছেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শেষ হলো 16 ডিসেম্বরে। আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় সেনাবাহিনী ঠিক কাজ করতে শুরু করলো, যেটা পাকিস্তান সেনাবাহিনী করেছিল বিভিন্নভাবে। এবং আমরা খবর পেতে শুরু করলাম তারা এখানে ওখানে লুটপাট করছে, অন্যায় করছে, এমনকি মেয়েদের উপর অত্যাচার তারা শুরু করে দিয়েছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ছেড়ে কেউই কথা বলবে না, কিন্তু আমাদের বাকশালী ভাই সাহেবেরা এটা বুঝতে পেরেছেন। আমাদের ইতিহাস এটা, বাকশালীরা কিভাবে ভুলে যায়? আমি তো এটা বুঝি না কি ধরনের এই ধরনের রাজনীতি। এটা শিকড় থাকতে হবে জনগণের মধ্যে। বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ এই আদর্শের অনুপ্রেরণার বাইরের দেশগুলো থেকে পাবে না। এর অনুপ্রেরণা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আছে, কিন্তু নেতাদের মধ্যে নেই। নেতারা পালিয়ে গেল, জনগণ পালায় নাই। যার ফলে সেই নেতারা যখন গদিনসীন হলেন, তখন তাদের আদর্শগত ভিত্তি ছিল না। আপনি আগেকার আওয়ামী লীগের ঘোষণাপত্র পড়ে দেখবেন, তাদের কোনো জনগণ ভিত্তিক কর্মসূচি ছিল না। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে তাদের মূল লক্ষ্য হলো পাকিস্তানের রূপরেখার মধ্যে ক্ষমতায় থাকা। এগুলো সত্য, এগুলো বুঝতে হবে। আমাদের চিন্তাধারা হলো জাতীয় ও জাতীয়তাবাদকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচি গড়ে তোলা। মনে রাখবেন যে রাজনৈতিক দর্শন রাজনৈতিক আদর্শের জন্য যথেষ্ট নয়। সেই রাজনীতি আপনাদেরকে ধাবিত করবে একটি সামাজিক, অর্থনৈতিক কর্মসূচির দিকে। সেই সামাজিক, অর্থনৈতিক কর্মসূচির দিক যদি একটি রাজনৈতিক আদর্শ আপনাদের ধাবিত না করে, তাহলে সেই রাজনৈতিক দর্শন অসম্পূর্ণ থেকে গেল। আমি যে খালি জাতীয়তাবাদী, এটা যথেষ্ট নয়। আমি যে কেবলমাত্র বুঝলাম বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি হলো যুদ্ধের মধ্যে দিয়ে, তারপর কি? তার বেশি কিছু না। যেহেতু সেখানে শূন্যতা ছিল, সেহেতু তারা সমুদ্রে যেমন নৌকা খাবি খেতে খেতে চলে, তেমনি ভাবে চলছে। এবং 71-এর পরে, স্বাধীনতার পরবর্তীকালে তাদের কোনো বাস্তব কর্মসূচি ছিল না, কারণ তাদের কোনো রাজনৈতিক দর্শন ছিল না, কারণ তাদের উদ্দেশ্য কেবলমাত্র পাকিস্তানের রূপরেখার মধ্যে ক্ষমতা দখলের। এখন এগুলো বোঝেন। এখন আমার যেটা মনে হয়, আওয়ামী লীগ নেতৃবর্গ এখনো বিষয়টা বুঝতে পারেনি এবং বুঝতে পারবেও না। যারা আওয়ামী লীগের, তাদের বয়স এই সীমা পেরিয়ে গেছে। এখন আর তারা নতুন কিছু সৃষ্টি করতে পারবে না। তারা ওই জিনিস আঘাত করতে করতে ভেঙে যাবে, কিন্তু বদলাবে না, কারণ তাদের মাথার মধ্যে আর কিছুই ঢুকবে না বাকশালী ছাড়া। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বাকশালিজম পরিত্যাজ্য হয়ে গেছে। জনগণ তাকে পরিত্যাগ করে দিয়েছে। 75-এ আবার পরিত্যাগ করে দিয়েছে। আমার মনে হয় 73 সালে এটা করে দিয়েছিল আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল, যেটা কোনো ন্যায়সঙ্গত নির্বাচন ছিল না,
তারপর ৭৫ সালে একদলীয় ব্যবস্থা করে দিল, বাকশালিজম। এটার জন্য তো জনগণের কাছে যায়নি, তাদের রেফারেন্ডাম করা উচিত ছিল তখনই। যেহেতু তাদের সাহস ছিল না জনগণের কাছে যাবার, সেই জন্য রাতারাতি ধমকাধমকি করে তারা এটা পাশ করে ফেলল। এটার সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই। ফলে ৭৫ সালে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে ১৯৭৮ এবং ১৯৭৯ সালের প্রথম দিকে যে দুটি জাতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হলো, প্রেসিডেন্ট নির্বাচন এবং সংসদে নির্বাচন, আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনগুলোর জন্য ৩ বছর থেকে ১৯৭৬ সালের মাঝামাঝি থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তখন একটা সুষ্ঠু নির্বাচন দেবার সামর্থ্য আমাদের ছিল না। ১৯৭৬ থেকে ৭৭ সালের জন্য আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা সংকল্পবদ্ধ ছিলাম যে নির্বাচন যেন একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, এবং সেটা হয়েছে। ভুলভ্রান্তি হয়তো এদিক ওদিক হয়েছে, সেটা স্বাভাবিক। এত সমস্যাপূর্ণ সামাজিক অর্থনৈতিক অবস্থার মধ্যে পুরোপুরি সঠিকভাবে নির্বাচন দেওয়া সম্ভব নয়। তবে আমরা পেরেছি, তার প্রমাণ হলো যে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় নাই। নির্বাচনের পরে বাকশালী এবং অন্য দলগুলো যেভাবে তারা কাজ করে চলেছে, গত ২.৫ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে, ২.৫ বছর পার হয়ে গেল, তারা কোনো কিছু করতে পারে নাই, কারণ তাদের রাজনৈতিক দর্শন নাই এবং তাদের রাজনীতি জনগণ সমর্থন করে না। যদিও আমাদের পার্টি নতুন এবং আমাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে, আমাদের যে কি ভুলভ্রান্তি রয়েছে তার সম্বন্ধে আর একদিন আমি বক্তব্য রাখব। এখন তাহলে কি হলো? একটা জিনিস আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, সেটা হলো যখন কথাটা আপনারা ব্যবহার করেন, সেটা বাংলা বললে বাংলাদেশি বুঝায়। বাংলাদেশের জাতীয়তাবোধ যেটা রয়েছে তাকে কেন্দ্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি, এবং বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু নেই। অনেকে বাঙালি জাতীয়তাবাদ বোঝাতে সেই জাতীয়তাবাদ বোঝাতে চেষ্টা করেন যেন জাতীয়তাবাদ তার মধ্যে হলো বাংলাদেশ, পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার। এটা অকল্পনীয়, এবং সেই বাঙালি জাতীয়তাবাদের ঘাড়ের ওপর ৩-৪টা কোপ ইতিমধ্যে পড়ে গেছে। আসামে পড়েছে, পশ্চিম বাংলায় পড়েছে। ওদের যে বাঙালি খেদাও আন্দোলন আসামে, সেটার মধ্যে দিয়ে কোপ পড়েছে। বিহারে যে বাঙালিদের খেদাও, সেটার উপর কোপ পড়েছে। উড়িষ্যাতে যে ভারতীয় ও অন্যান্যদের বের করে দিচ্ছে, সেটাই পড়েছে। আমরা যদি আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকি, সেটাই আমাদের জন্য ভালো হবে। কারণ ভারতে তাদের অনেক সমস্যা আছে, তাদের সমস্যা তাদের মতো করে সমাধান করতে দেন। আমরা আমাদের ঘর গুছাই, আমাদের ঘর গড়ে তুলি। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমি আগে বলেছিলাম, বাংলাদেশী জাতীয়তাবাদ ধর্ম বর্ণ নির্বিশেষে, গোত্রগোষ্ঠী নির্বিশেষে আমাদের আন্তর্জাতিক ও ভৌগোলিক সীমা, আমাদের বর্তমানে বাংলাদেশের যে সীমারেখা রয়েছে সেটাই। আর একটা কথা মনে রাখবেন, জাতীয়তাবাদের সৃষ্টিকর্তা জনগণ, এর উত্তরাধিকারও জনগণ। এটা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হয় নাই, এর দর্শন কোনো ব্যক্তি দেয় নাই, জনগণ দিয়েছে, এবং এটা গড়ে উঠেছে শত সহস্র বছর ধরে। অনেক সময় আপনারা আমাদের কারো কারো নামে জাতীয়তাবাদকে সংযুক্ত করেন, এটা ভুল, এবং ভবিষ্যতে এটা করবেন না। যখনই করবেন তখনই আমাদের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ ব্যাহত হবে। রাজনৈতিক আদর্শ কখনোই কোনো মানুষকে কেন্দ্র করে হতে পারে না। অনেক সময় আপনারা আমার নামে খুব সুন্দর সুন্দর কথা বলেন, তখন আমার খুব খারাপ লাগে, কারণ আমি জানি ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদকে কেন্দ্র করে। নিজেকে কেন্দ্র করে তো করি নাই। আমি তো জানি, আসলটা তো আমি জানি, এবং আমি যদি অন্যায়ভাবে এটাকে রূপ দেই, তাহলে সেটা হবে রাজনৈতিকভাবে সবচেয়ে ভুল। আমাদের উদ্দেশ্য কি? ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয়তাবোধের প্রসারের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদকে আমাদের জাতীয় সত্তা হিসেবে একেবারে গেড়ে দেয়া। মানুষের, শুধুমাত্র শহরের মানুষের নয়, গ্রামের মানুষ, কারণ বাংলাদেশের শতকরা ৯৯ জন মানুষ গ্রামে বাস করে। যেহেতু শহরের মানুষ বেশি শিক্ষিত, সেজন্য শহরের মানুষকে বেশি নেতৃত্ব দিতে হবে। কিন্তু যেহেতু আমাদের অতীতের রাজনীতি শহরকেন্দ্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক এবং কিছু মানুষ কেন্দ্রিক, সেজন্য আমাদের দেশে রাজনীতি সবসময় ভুল পথে চলেছে। আজকে বিরোধী দলগুলো যে চেষ্টা করা সত্ত্বেও আমাদের ক্ষতি সাধন করতে পারছে না, তার কারণ আমাদের শিকড় আমরা গেড়ে দিয়েছি গ্রামে। শহর তো অবশ্যই আমাদের শক্তি, কিন্তু গ্রামের শক্তি ছাড়া শহরে পারবেন না। মনে আছে ১৯৭১ সালে পালিয়ে গিয়েছিলেন গ্রামে? বাংলাদেশ যে সৃষ্টি হলো, এটার একটা রাজনৈতিক সমাধান হলো একটা যুদ্ধের মধ্যে দিয়ে। রাজনৈতিক সমস্যা সমাধান হয় বিভিন্নভাবে। অনেক সময় আপনারা দেখেছেন যুদ্ধ ছাড়াই সমাধান হয়ে যায়, যখন সেটা সোজা সমাধান। কিন্তু যখন শক্ত সমাধান, তা কেবলমাত্র টেবিলের উপরে হয় না, সে সমাধানটা হলো রাজনৈতিকভাবে। একটা সামরিক অভ্যুত্থান কিংবা একটা যুদ্ধ অনেকগুলো পন্থার একটি পন্থা।
এবং সেটা হলো সবচেয়ে ভয়াবহ পন্থা। যখন অন্য সব পন্থা অকৃতকার্য হয় তখন এই পন্থা চালাতে হয়। আবার বিদেশি চক্র রয়েছে, আজকে আমাদের প্রতি তাদের থেকে হুমকি রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? কয়েক হাজার সেনাবাহিনী থাকলে আমাদের কাজ হবে না, কারণ আমাদের প্রতিরক্ষাটা হচ্ছে জাতীয়তাবাদকে কেন্দ্র করে। জাতীয়তাবাদের সৃষ্টিকর্তা জনগণ, জনগণকে রক্ষা করতে হবে, বীজটা জনগণের মধ্যে থাকতে হবে। সেই জন্য আমরা বলছি এখানে বিপ্লবের ১ নম্বরে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা। শান্তিপূর্ণ বিপ্লব বলতে আরও বোঝায় বিপ্লবটা হলো আমাদের জাতীয়তাকে হাসিল করা বাস্তবমুখীভাবে। বিপ্লব হলো আমাদের উপায়, এটা হলো আমাদের সোশিও ইকোনমিক কালচারাল প্রোগ্রাম। প্রথমেই আপনারা দেখবেন অন্ন, বস্ত্র, গৃহ, স্বাস্থ্য ও শিক্ষার পূর্ণ সুযোগ দ্রুততম সময়ে গণমানুষের জন্য নিশ্চিত করাই হবে এই বিপ্লবের উদ্দেশ্য। শান্তিপূর্ণ বিপ্লব বলতে আরও বোঝায় এই ৫টা না করলে যতই আপনারা সুন্দর সুন্দর মন্ত্র বলেন কোনো লাভ হবে না। সমস্ত রাজনীতি, সমস্ত সংগ্রামী জীবনের উন্নয়নের জন্য এবং জীবন উন্নয়নের ৫টি মূল লক্ষ্য হল অন্ন, বস্ত্র, গৃহ, স্বাস্থ্য ও শিক্ষা। শান্তিপূর্ণ বিপ্লব বলতে আরও বোঝায় জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা। যদি স্বাধীনতাই না থাকে তবে জাতীয়তাবাদ থাকবে কি করে? সঙ্গে সঙ্গে প্রয়োজন একটি সুষম পররাষ্ট্রনীতি। একই সঙ্গে আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সমগ্র দেশবাসীকে প্রস্তুত করে তুলতে হবে। ছোট হলেও একটা সদা প্রস্তুত কার্যকর বাহিনী আমাদের থাকতে হবে। আর এই সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবে আধা সামরিক বাহিনী ও জনগণের মিলিশিয়া। এছাড়া স্কুল কলেজে ক্যাডেট কোরের মাধ্যমে মৌলিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রথমে দেশটাকে বাঁচাতে হবে। দেশটাকে বাঁচাতে না পারলে, প্রতিরক্ষা না করতে পারলে জাতীয়তাবাদকে ভেঙে চুরমার করে দেবে। কারণ আমরা লক্ষ্যবস্তু হয়ে গেছি। দুনিয়াটা এমন, প্রত্যেকে একজন অপরজনের লক্ষ্যবস্তু। এবং দুনিয়াতে আপনারা লক্ষ্য করেছেন এই যে সমাজতান্ত্রিক ব্লক যেটাকে বলে, এটার মধ্যে একটা আজব জিনিস আছে। যদি এসব দেশগুলোতে যান তাহলে দেখতে পারবেন যে একটা দেশ বাকি সবগুলোকে শোষণ করছে বিভিন্নভাবে। সেজন্য আমরা বলি সার্ভাইভাল অব দি ফিটেস্ট। আমাদের ফিট করতে হবে, আমাদের স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এবং আপনারা দেখবেন কোনো দেশ যদি সাহায্য করে, এতটুকু সাহায্য করলে বলবে এতটা, আর তার পরিবর্তে আপনার কাছ থেকে নিয়ে যাবে আরো এতটা। যেটা ৭১ সালে হয়েছে। যুদ্ধ করলাম আমরা, বাংলাদেশের মানুষ মরল। যখন পাকিস্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেল তখন অন্য সাহেবরা আসলেন, হয়ে গেল তাদের নামধাম। কিন্তু সত্যকে তো ঢাকা যায় না। আমরা যদি স্বাধীন না হতে চেতাম তাহলে কে আমাদের স্বাধীনতা দিতে পারত? আর যদি আমরা স্বাধীনতা চেয়েছিলাম, কে আটকাতে পারত? কোনো যদি বিদেশি নাও আসতো তাহলেও আমরা স্বাধীন করে নিতাম দেশকে। এর মধ্যে আবার একটা মজার ব্যাপার আছে। ১৯৭১ সালে যখন মুক্তিযোদ্ধারা, অর্থাৎ যারা সেই সেনাবাহিনীতে হোক, গেরিলা হোক, যারা দেশের মধ্যে যুদ্ধ করেছিল, তখন আওয়ামী লীগরা কলকাতায় বসে দেখল যে আরও যদি বেশি দিন যুদ্ধ চলে তাহলে আমাদের হাত থেকে নেতৃত্ব চলে যাবে। তখন তারা তাদের গুরুদেবকে বলল যে, ভাই সাহেব বাঁচাও, এরকম চলতে থাকলে আমরা আমাদের অস্তিত্ব হারাবো। ওরা নিজেরাই আমাকে বলেছে, আমাদের একটা সেকশন ছিল, তারা বলেছিল যে যতটা বিদেশ থেকে সাহায্য পাই ভালো, যুদ্ধ চলুক, দুঃখ কষ্ট আরো বেশি হবে, তবে দেশটা, জাতিটা দাঁড়িয়ে যাবে। কারণ আমরা সেনাবাহিনীরা ধরে নিয়েছিলাম যে পাকিস্তান বেশি দিন চালাতে পারবে না এই যুদ্ধ। যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের সংগঠনটা গড়ে উঠেছিল তাতে পাকিস্তানিরা বেশি দিন টেকার কথা ছিল না। স্বাধীনতার জন্য প্রত্যক্ষভাবে যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে তাদের হাতের মধ্য দিয়ে যেন স্বাধীনতা না আসে, সেজন্য একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল আওয়ামী লীগ এবং বিদেশি কেউ কেউ মিলে। কারণ সকলেই চায় আপনারা দুর্বল থাকেন। বিদেশি কেউ চায় না বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক। এরা সকলেই চায় যে বাংলাদেশ খুব গরিব থাক, ছেঁড়া কাপড় পরে বেড়াক, ভিক্ষা করতে হয় কিছু কিছু ভিক্ষা দিয়ে দেব। এবং ভিক্ষা করতে করতে আপনাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, সব বড় বড় মানুষ হয়ে গেছেন, বড় বড় বাড়ি গাড়ি হয়ে গেছে, তাও ভিক্ষা না পেলে আপনাদের দিনটা ভালোভাবে কাটে না। এটা একটা অভ্যাস হয়ে গেছে। সেজন্য আমরা এটাকে রোধ করতে চাই। সাহায্য কম নিয়ে সকলে কাজ করে যান, ভিক্ষা চলবে না এবং আমরা এটাকে রোধ করব। আমি তো আগেই বলেছি এরকম ভিক্ষা করে আমরা চলতে পারি না। একটা আত্মমর্যাদাপূর্ণ দেশ ও জাতি হিসেবে আমরা থাকতে পারি। সকলকে কাজ করতে হবে, সকলকে কাজ করে খেতে হবে। সেদিন এক মৌলভী সাহেব এসেছিলেন আমার কাছে। উনি বললেন, আমরা তো আপনার দল করি, আপনাকে সাপোর্ট দিচ্ছি, সেই জন্য বাধিত আমি।
উনি বললেন, আপনার সব কাজ ভালো লাগে, কিন্তু একটা কাজ এই যে মহিলাদেরকে বের করেছেন। উনি আবার ভাবলেন, বলে ঠিক করলাম কিনা। আমি বললাম, উত্তরটা দেই। বাংলাদেশের গ্রামে এসব কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে শহরে। শহরের কোনো এলাকায় যারা বড় বড় গাড়িতে চড়েন, টাকা পয়সা আছে, সাথে সাথে তাদের মধ্যে মানসিক বিকৃতিও এসেছে। টাকা পয়সা থাকা ভালো, ইসলামে বলেছে গরিব থেকো না, কিন্তু টাকা পয়সার সাথে সাথে মানসিক বিকৃতি এসেছে, এটাই খারাপ। আমি তাকে বলেছিলাম, মহিলাদের বোরখার মধ্যে রাখলেও যারা গোলমাল করতে চায় তারা করবে, যারা করবে না তারা এমনিতেও করবে না। এটা হলো রুচির প্রশ্ন, কে কেমন তার উপর নির্ভর করে। তা শুনে উনি চুপ, আর কথা না। আর একজন পীর সাহেব বলে পরিচয় দিলেন, উনিও একই কথা বললেন। উনি বললেন, মহিলাদের পুলিশে নিচ্ছেন। আমি বললাম, আজকাল মহিলারাও ক্রিমিনাল হয়ে গেছে, তাদের ধরতে হলে মহিলা পুলিশ থাকতে হবে। বলেন, তা তো ঠিক কথা, কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি বললাম, তাদের তো বোরখা পরতে দেয়া যায় না, তাই তাদের প্যান্ট দেওয়া হয়েছে, সাথে লম্বা বুশ শার্টও দেওয়া হয়েছে। উনি বললেন, আপনারা মহিলাদের গ্রাম প্রতিরক্ষা দলে নিয়েছেন, আনসারে নিয়েছেন, রাস্তায় তাদের কেমন দেখা যায়? আমি বললাম, আপনার ঘরে বোন মেয়ে আছে না? তাদের যদি ঘরে কেমন কেমন না দেখায়, তবে রাস্তায় অন্য মেয়েদের কেমন কেমন দেখাবে কেন? তারপর আমি তাকে বললাম, মহিলাও আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা কি করব? এটা সত্য যে মহিলা ছাড়া চলে না, বিয়ে শাদী না করলে চলে না। আবার ভালো মুসলমানদেরও 4টি বিয়ে করতে হয়, এরপরও মহিলাদের প্রতি বিদ্বেষ কেন? তারপর আমি তাকে বললাম, আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা মহিলা, তাদের কদিন বসিয়ে বসিয়ে খাওয়াবেন? আমরা পারবো না, সরকার পারবে না। গন্ডায় গন্ডায় সন্তান উৎপাদন করবেন? আমরা খাওয়াতে পারবো না। তারপর চুপ। পরে উনি বললেন, ভাই সাহেব, আমাদের একটা মাদ্রাসা আছে, তার জন্য কিছু টাকা পয়সা দেন। আমি বললাম, তাই বলেন না কেন? আমি উনাকে এ পর্যায়ে বললাম, এই যে মেয়েরা গ্রাম প্রতিরক্ষা দলে আনসারে আসছে, তারা তো আপনাদের ঘরের মেয়ে, তাদের আটকাতে পারেন না কেন? পারেন না এই জন্য যে আপনারা এগুলোকে খেতে দিতে পারেন না, এটা তারা বুঝে গেছে। সেজন্য কাজ করতে হবে পুরুষ মহিলা সকলকে, কেউ কাজ না করে খেতে পারবে না। এর মধ্যে বিরাট একটা সমাজতন্ত্র রয়েছে। যদি বাস্তবভাবে উন্নতি করতে চান, তবে প্রত্যেকটি কর্মক্ষম হাতকে কাজে লাগাতে হবে। সেজন্য আমরা গ্রামে গেছি, সকলকে কাজে নামিয়েছি, কোদাল ধরেছি। ঢাকা ইউনিভার্সিটির 2-300 ছেলেমেয়েরা গেছে খাল কাটতে, মেয়েরা এখনো যায়নি। আমি ওদের বলেছি, তোমরাও যাও না। তোমরা কি শুরু করলে? এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ হয়েছে। আমি 2-3 দিনের মধ্যে দেখতে যাব ওরা কি করেছে। এই যে যুব সমাজ, তাদের মধ্যে নতুনভাবে নতুন নতুন ধরনের চেতনা সৃষ্টি করার জন্য আমরা চিন্তা করছি। প্রতি বছর নিউ জেনারেশন ডে পালন করা হবে। আমরা একসময় বের হয়ে যাব, তখন নতুন নতুন ছেলেমেয়েরা আসবে, তাদের আগে থেকেই তৈরি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি হয় তা জনগণ ভিত্তিক নয়। গত বছর ডাকসুর নির্বাচনে যে এসডি বলল, বিরাট সংখ্যক ছাত্র আমাদের দলে এসেছে, আমরা ছাত্রদের মধ্যে থেকে আন্দোলন করে সারা দেশে ছড়িয়ে দেব। কিন্তু আন্দোলন আর হলো না। আন্দোলন হয়নি কারণ তাদের প্রেক্ষাপটই ভুল। পাকিস্তানের প্রেক্ষাপটেই তাদের আন্দোলনের চিন্তা, তাদের এই প্রেক্ষাপট ঠিক না। তাদের রাজনীতি সময়োপযোগী নয়, ভুল। সেজন্য পুরনো মার্কসিজম লেনিনিজম হেরে যাচ্ছে। এখন তারা সবাই মিলে চিন্তা করছে কিভাবে এটাকে বৈজ্ঞানিক করা যায়। এখানে একটা কথা আছে, বিজ্ঞান এত দ্রুতগতিতে চলছে যে এত রাজনৈতিক থিওরি আছে, তাতে সব ওলটপালট হয়ে গেছে। পোল্যান্ডে তাই ঘটেছে। পোল্যান্ডের মানুষ দেখেছে আমরা বিজ্ঞানের সাহায্যে তাড়াতাড়ি একই জিনিস করে ফেলতে পারি, এবং সেটা সোশ্যালিস্ট ও কমিউনিস্ট জগৎকে একটা উচ্চ পর্যায়ে এনে ফেলেছে। মানুষের চোখকে আর বন্ধ করে রাখা যাবে না। তাই আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে সকল দরজা খুলে দিয়েছি। খবরের কাগজে বিরোধী দলীয় বক্তব্য যে যা করতে চাচ্ছে করছে। আমরা একটা জিনিস বুঝে ফেলেছি, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী রাজনীতি গ্রহণ করেছে। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকলকে বলতে দিতে হবে এবং এর মধ্যেই আমাদের প্রমাণ করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কত উদার। আমাদের যে একটি কর্মসূচি রয়েছে তা সবচেয়ে ভালো। এটাই বাংলাদেশের জন্য উত্তরণের একমাত্র পথ। ধর্মের কথা বলছেন, হিন্দু ভাইয়েরা একচেটিয়াভাবে আওয়ামী লীগ ছিল। এর অবশ্য একটা ঐতিহাসিক কারণও রয়েছে। তবে এখন দেখা যাচ্ছে তাদের মধ্যে কেমন একটা পরিবর্তন আসছে। তারা বুঝতে পারছে তাদের কোনো সুবিধা হচ্ছে না, কারণ মানুষ মাত্রই নিজের দিকটি দেখে, কার কত লাভ হচ্ছে তা দেখছে।
আমাদের মধ্যে সকলে তো ফেরেশতা নই। যারা দিনরাত ধর্মকে বিক্রি করে, তারা পোলাও আর গোশত ছাড়া খেতে চায় না। তাদের কাছে বসলে পোলাওয়ের গন্ধ বা বোতলের গন্ধ পাওয়া যায়। দেখবেন যে যত আল্লাহকে বিক্রি করবে, কথায় কথায় কোরআনের উদ্ধৃতি দেবে, পর্দার আড়ালে তাদের কি ঘটছে। মানুষ অনেক চালাক হয়ে গেছে। আজকালকার বাচ্চারাও অনেক এগিয়ে গেছে। যোগাযোগের অনেক উন্নতি হয়েছে। আগামী বছর প্রতি গ্রামে টেলিভিশন থাকবে। জনসংযোগ আরও উন্নতি হবে। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি। গত ৪ বছর এত মিটিং করেছি। মানুষের চোখ খুলে দিতে হবে। আমি অনেক মিটিংয়ে বলেছি, চাবুক লাগাতে হবে, শক্ত চাবুক। আমি বিভিন্ন পার্টি মিটিংয়ে এবং জনসভায় বলেছি, ভাই সব কতদিন ঘুমিয়ে থাকবেন, বিদ্রোহ করেন। আমরা এসব না করলে আমাদের কাজ অসম্পূর্ণ থাকবে। আমি বললাম, বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নয়। কারণ আমরাই বিদ্রোহ করতে বলেছি। আমি জানি আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, তাদের ঔপনিবেশিক মনোভাব এখনো বিদ্যমান, এমনকি ব্রিটিশদের চেয়েও বেশি। তাদের এলাকায় তারা সন্ত্রাস সৃষ্টি করে রেখে গেছে। কিছুদিনের মধ্যে তাদের পিঠে এমন চাপ পড়বে যে ঠিক হয়ে যাবে। তবে এ কাজ করতে হবে জনগণকে দিয়ে। আমাদের বিরুদ্ধে আমরা একটি বিরোধী শক্তি সৃষ্টি করতে চাই। দেখবেন এটা ১ বছরের মধ্যে এসে যাবে। সে ব্যবস্থা করা হচ্ছে। আর একটি কথা, রাজনীতিকে ঠিক রাখতে হবে। রাজনীতি কোনো সময় দাঁড়িয়ে থাকে না। আমাদের কিছু মৌলিক বিষয় রয়েছে। এগুলোকে ঠিক রেখে রাজনীতিকে সময় উপযোগী করতে হবে। নইলে রাজনীতিতে ফাটল ধরে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, জাতীয়তাবাদের রাজনীতি বহির্মুখী, অন্তর্মুখী নয়। ইংরেজিতে তাকে আউটওয়ার্ড লুপ বলে। আপনাকে ঝর্ণার মতো ছড়িয়ে যেতে হবে। রাশিয়ানরা যে রাজনীতি করেছে তা ভিতরমুখী, ফলে তাদের রাজনীতি ভেঙে যাচ্ছে। সোশ্যালিস্ট দেশে একচেটিয়াভাবে তা রয়েছে। এখানে গেলে দেখবেন তারা ভয় পাচ্ছে। যদি অসুবিধা হয়, একজন দুজনের হয়তো অসুবিধা হবে, কিন্তু জাতি হিসেবে লাভবান হবে। আমি কিন্তু খুব সোশ্যালিস্ট, লেফট, প্রগ্রেসিভ। কারণ আমি হাতিয়ার তুলে নিয়েছিলাম আর্মিতে থাকাকালীন। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আমার চেয়ে বামপন্থী কেউ না। যারা বামপন্থী রাজনীতি করেন তাদেরও চ্যালেঞ্জ দিয়েছি। কি হলো? আমাদের জাতীয়তাবাদী রাজনীতি বহির্মুখী হতে হবে। ঝর্ণার পানির মতো ছড়িয়ে পড়তে হবে, আবার বাইরে থেকে আনতে হবে, আনতে হবে, আবার ছড়িয়ে দিতে হবে। রাজনীতি হলো একটা ইন্টারঅ্যাকশন। যেমনভাবে ইঞ্জিনের চাকা, স্টিম ইঞ্জিনের চাকা যেমনভাবে সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তেমনই করতে হবে। রাজনীতির সবচেয়ে বড় বাহন হচ্ছে সংগঠন। সে কথা পরে। আরেকটি কথা হলো, জাতীয়তাবাদী রাজনীতি যদি দুর্বল হয়, তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনারা দুর্বল থাকতে পারেন না। যে দেশেই জাতীয়তাবাদী রাজনীতি রয়েছে, সেখানে আক্রমণ হয়েছে। যেমন এখন আমাদের উপর আঘাত আসছে। চাপ খেতে খেতে একসময় শক্ত হয়ে যাব। আঘাত খাওয়ার প্রয়োজন রয়েছে। আরও পেটানোর দরকার আছে। আপনাদের শক্ত হতে হবে। বন্দুক পিস্তল দিয়ে নয়। বন্দুক পিস্তল দিয়ে রাজনীতি হয় না। আমি একদিন বন্দুকধারী ছিলাম। পুরো যুদ্ধের সময়ও আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরে বেড়াইনি। কারণ বন্দুক যুদ্ধেও জিতায় না, রাজনীতিতেও জিতায় না। কথা বলার কারণ আছে। একটা কথা, পাওয়ার কামস ফ্রম দি ব্যারেলস অফ এ গান। বন্দুকের নলই ক্ষমতার উৎস, কিন্তু ব্যারেল আসে কোথা থেকে? অন্য কোনো জিনিস থেকে। আপনারা যদি বিশ্লেষণ করেন তবে বুঝবেন, আমি নিজেও সামরিক বাহিনীতে ছিলাম। এখন সব ভুলে গেছি। কিন্তু আমি দেখলাম এটা সত্যি নয়। পলিটিক্যাল পাওয়ার অর মিলিটারি পাওয়ার কামস ফ্রম দি পিপলস। রাজনীতি বা সামরিক ক্ষমতা উভয়ই আসে জনগণের কাছ থেকে। আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে কম সংখ্যক। এর চারপাশে গড়ে তুলছি প্যারামিলিটারি ফোর্স আর জনগণের ফোর্স। গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১ কোটি, যার মোট সংখ্যা, এর মধ্যে মহিলা রয়েছে ৩৫ লাখ। এটাকে বাড়িয়ে আমরা আগামী বছরে ২ কোটি করব। এরা সবাই জাতীয়তাবাদী। এরা অনেকেই আমাকে বলেছেন, স্যার আমাদের ইউনিফর্ম দেন, হাতিয়ার দেন, আমরাই স্বাধীনতা রক্ষা করব। স্কুল কলেজের মেয়েরা, এমনকি গৃহবধূরাও এ কথা বলেছে অনেক জায়গায়। আমাদের মধ্যে জাতীয় চেতনা এসেছে। পুরো জাতিটাকে সংগঠন করতে হবে। এর ফল কিন্তু আপনারা পেতে শুরু করেছেন। বিভিন্নভাবে ফল পাচ্ছেন। অনেকে ব্যবসা বাণিজ্য করছে। আমরা অনেককেই ফল দিতে পেরেছি। যারা কোটিপতি হবে তারাও মনে রাখবেন যে জাতীয়তাবাদী দলের দরজা দিয়ে ঢুকেছিলেন। আমরা কখনোই জাতীয়তাবাদী চোর অঙ্গদল, বাটপার অঙ্গদল করব না। জেএসডি যে সোশ্যালিজমের কথা বলছে, কাজে তার উল্টো করছে। তাদের এক নেতা ওয়েস্ট জার্মানিতে যে এত টাকা কামিয়েছে যে ওয়েস্ট জার্মানি সরকার বিরক্ত হয়ে ভিসা সিস্টেম চালু করেছে। আগে ভিসা সিস্টেম ছিল না। তাহলে ভাবেন এগুলি কি সমাজতান্ত্রিক তাহলে ভাবেন এগুলো কি সমাজতান্ত্রিক নেতা?
তাদের অনেক বড় বড় নেতা আমার কাছে এসেছে। আমি তাদের বলেছি, ভাই, সোশ্যালিজমের ওপর 10 মিনিট বলেন তো। তারা 2 মিনিটের বেশি কেউ বলতে পারেনি। তারা শুধু 2-4টা ইন্টারন্যাশনাল নেতার নাম জানে, মার্কস, লেনিন, মাও ইত্যাদি। ট্রটস্কাইট কি? দেখেন, ওনাদের ওই ট্রটস্কাইট রাজনীতির দিন শেষ হয়ে গেছে। কাজেই সবকিছু মনে রেখে আমাদের পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে। পর্বটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।